আসসালামু আলাইকুম। রাহুল হোসেন শ্রেণী ভাই, আপনারা কেমন আছো? আশা করছি তোমার সকলে ভালো আছো। তো তোমাদের গতি চ্যাপ্টারে যে রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সেটা সলভ করবো, ঠিক আছে? তো তোমাদের যেহেতু সামনে 26 সালে যারা পরীক্ষার্থী আসো, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তো তোমাদের এখানে কিছু বেসিক ক্লিয়ার করা দরকার এই অধ্যায়ের প্রতি। তো দেখো, আমি অধ্যায়ের কিছু সামান্য একটু আলোচনা করবো। তো প্রথমে আনছি হচ্ছে স্থিতি, গতি, প্রসঙ্গ গঠন, তাই নাকি? তো আমরা স্থিতি আর গতি, এগুলো বলতে কি বুঝি? যেগুলো সচরাচর স্থির, নড়াচড়া করতে পারে না, সেগুলোকে আমরা স্থিতি বস্তু বলে থাকি। যেমন চেয়ার, টেবিল, আমাদের গাছপালা যেগুলো আছে এগুলো কি স্থির দাঁড় থাকে। আবার হচ্ছে যেগুলো গতিশীল আমরা দেখি, যেমন মানুষ চলাফেরা করতে পারে, পশু পাখি চলাফেরা করতে পারে, যানবাহন, এগুলো কি হয়, মানে যে গতিশীল হয়, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। তো এগুলোকে আমরা বলি হচ্ছে সাধারণত গতিশীল। তো পদার্থ বিজ্ঞানের মশাই এটা একটু ভিন্নভাবে সংজ্ঞাটা দিতে হবে। তার কারণ আছে, কারণ কি, যে আমরা যদি এ একটু চিন্তা ভাবনা করে দেখি যে অনেক সময় আমাদের সাথে এই ঘটনাটা ঘটে থাকে। যেমন আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি যানবাহনে চড়ে, তাই নাকি? তো যাওয়ার সময় মনে হয় যে আশপাশে যে স্থির বস্তুগুলোতে, যেমন গাছপালা যেগুলো থাকে, মনে হয় সেগুলো কেমন যেন গতিশীল হয়ে উঠতেছে হঠাৎ, তাই নাকি? তো এই যে ঘটনাটা আমাদের সাথে ঘটে, মনে হয় এই মনে হওয়াটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? যে এটা আমি কিছুক্ষণ আগে বললাম যে স্থির বস্তু কোনটা স্থির, আবার হচ্ছে গতিশীল বস্তু কোনটা গতিশীল, আমরা বুঝি সচরাচর। কিন্তু এই যে গাছে আমি যানবাহনে চড়লে আমাদের এই জিনিসটা উল্টাটা মনে হয়। তার কারণটা হচ্ছে যে আমরা কার সাথে তুলনা করতেছি। আমি যে জায়গায় আছি সেই জায়গাকে আমি স্থির মনে করেছি, না কি হচ্ছে ঘটনাটা? তো দেখো, আমরা যেখানে থাকি সেই জায়গাটাকে স্থির হিসাবে ধরে নিই, ঠিক আছে? তো এটা আমাদের হচ্ছে বৈশিষ্ট্য, এটা আমাদের সকলেরই বৈশিষ্ট্য। আমি যেখানে থাকি মনে হয় সেটাই স্থির, আর বাদ বাকি সব হচ্ছে গতিশীল, বা আমার সাপেক্ষে অন্য কোনো কিছু স্থির, এরকম আমরা ভাবি। তো দেখো, আমি যে যানবাহনে ছিলাম, তো সেই যানবাহনে থাকার কারণে আমি আশপাশে যে স্থির গুলোকে আমার গতিশীল মনে হচ্ছে, কারণ কি আমি নিজেই গতিশীল। আমি নিজে গতিশীল হওয়ার মানে কারণে আমি অন্য বস্তুগুলোকে গতিশীল হতে দেখেছি। আমি নিজে গতিশীল, কিন্তু আমি কি করতেছি, নিজেকে স্থির মনে করতেছি। দেখো, আমি নিজে গতিশীল হওয়ার ফলেও আমি নিজেকে স্থির মনে করার সাপেক্ষে অন্য বস্তুগুলো কি হচ্ছে, গতিশীল হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আর কি একটু চিন্তা ভাবনা, যে আসলে আমি কি করলে তাহলে আমি আসলে মেইনে গতির সংজ্ঞাগুলো পাবো এবং স্থিরের সংজ্ঞা পাবো। তো আমার এই গতি আর স্থিতি, এই দুটার সংজ্ঞা দিতে গেলে অবশ্যই আমাকে কোনো একটা জিনিসকে সাথে তুলনা করতে হবে। তো সেই যে জিনিসটার সাথে আমি তুলনা করি অন্য কোনো একটা বস্তুর স্থির, স্থিতি, গতি, অবস্থান নির্ণয় করবো, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো যেমন দেখো, যে আমরা মনে করো সাধারণত কি করি, যে একটা স্থির বস্তুর সাথে তুলনা, এখানে একটা মানুষ কি হয়েছে, বাড়া আছে, তাই নাকি? তো যখন দেখবে একটা গাড়ি সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো এই যে এই বস্তুর সাপেক্ষে এটা কি হবে, গতিশীল হবে। কিন্তু এই গাড়িতে যে ব্যক্তিটি বসে আছে, তিনি ভাববে যে এই গাছে ধারে বসে থাকার যে লোকটি আছে সেই লোকটি গতিশীল। কারণ কি, দেখো, আপাত দৃষ্টিতে এই গাড়িটি গতিশীল হলেও সে যেহেতু গাড়ির ভেতরে বসে আছে, তো সে নিজেকে কি মনে করবে, স্থির মনে করবে। আর সে নিজেকে স্থির মনে করার সাপেক্ষে তার যে বাহিরের যে বস্তুটি আছে বা গাড়িটি আছে সেটাকে কি মনে হবে, গতিশীল মনে হবে। তো এই যে আমি কোনটাকে আমি হচ্ছে স্ট্যান্ডার্ড ধরেছি, বা কোনটা আমার হচ্ছে সাথে আমি তুলনা করব, তো যার সাপেক্ষে আমি তুলনা করব সেই জিনিসটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো আমি হচ্ছে স্থিতি এবং গতি, আমি কি স্থিতি, গতি আর সংজ্ঞা দিতে গেলে অবশ্যই আমার প্রসঙ্গ কাঠামোর দরকার। তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটলে সেটা হবে গতি। আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না ঘটলে সেটা হবে স্থিতি। তো এই স্থিতি এবং গতি, এই দুইটা বুঝলে এখানে আমাদের আমরা পরবর্তীতে কি করবো, যে আমাদের বিভিন্ন প্রকার গতি আছে, কারণ স্থিতি পড়াশোনা আমাদের এই চ্যাপ্টারে নেই। তো গতি কি কি, বিভিন্ন প্রকার গতি, একটা যদি বলি, সরল, রৈখিক গতি। তো দেখো, সরলরৈখিক গতি, সরলরৈখিক গতিকে এই যে জাস্ট একটা সরলরেখা বরাবর কি হবে, গতি হবে, জাস্ট একটা সরলরেখা বরাবর গতিটি হবে। এখন এই যে সরলরেখা বরাবর গতিটি হচ্ছে,
তো কোনো কিক নেই, মানে কোনো আঁকা বাঁকা পথ নেই। তারপরে যদি মনে করো কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, দেখো সোজা উপর থেকে নিচে পড়তেছে, তো এই যে এই পথে যে চলাচল গুলো হয় বা এই পথে যে কোনো একটা বস্তু যে গতিশীল হয় সেটা কি হবে, সরল, মানে তার গতিটা হবে সরলরেখী গতি। তারপর আছে হচ্ছে মনে করো চলন গতি, চলন গতি। তো চলন গতিটা কি, যে মনে করি এটা অনুভূমিক তলে, তাই নাকি? তো অনুভূমিক তলে এই যে মনে করো আমার এই ডাস্টারটা এখানে আছে, তো এই যে ডাস্টারটা আমি যখন সামনের দিকে চলবে, মনে করো এই অবস্থানে আসলো, তো দেখো নির্দিষ্ট একটা দূরত্ব এস দূরত্ব অতিক্রম করছে। তো এই যে প্রত্যেকটা বস্তুর আমার যে রাস্তার যে বস্তুর যে কোণাগুলো আছে, দেখো একই যে বস্তু কোণাগুলো ঠিক সমান একটা সময় এই 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 দূরত্ব অতিক্রম করতে ঠিক কি সময় লাগছে। দেখো সঙ্গে এরকম চলন গতি কি, যে আমার কোনো একটা বস্তু এমন মানে চলবে যেন তার নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করতে প্রত্যেকটা বস্তু কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে। তা দেখো ঠিক প্রত্যেকটা বস্তু কোনো এই অবস্থানে আসছে নির্দিষ্ট একটা দূরত্ব এবং নির্দিষ্ট একটা সময়, এটা হচ্ছে চলনের গতি। তারপরে কি আছে 3 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতিটা কি, যে আমরা সকলে জানি যে ফ্যানের পাখা কি হয়, চারিদিকে ঘোরে, তাই নাকি? তো এই যে ঘূর্ণন গতির সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোন একটা বস্তু এমনভাবে ঘুরবে সেই ঘোরার পথটা হবে কি বৃত্তীয়, ঘোরার পথটা কি হবে বৃত্তীয়। এটাকে ঘূর্ণন গতিকে বৃত্তীয় গতি বলা হবে, কারণ এখানে দেখা যায় তার যে একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে একটা দৈর্ঘ্য মেনটেন করে সে ঘুরবে। এই দৈর্ঘ্যটা সবসময় ফিক্সড, এই ঘোরার সময় প্রত্যেকটা বিন্দুতে এই দৈর্ঘ্যটা কি হবে, ফিক্সড হবে। এটাকে আমরা বৃত্তীয় গতি বলতে পারি। তো ঘূর্ণন গতি মানে হচ্ছে কি বৃত্তীয় গতি, যেমন ফ্যানের পাখার গতি, তারপর ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে চারিদিকে সেই গতি। তো আরেকটা গতি আজকাল হচ্ছে পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা কি, যে কোনো একটা গতিশীল বস্তু তার গতিপথ এমন হবে যে সে যেদিকে যাত্রা শুরু করবে নির্দিষ্ট একটা সময় পর ঠিক ওই একই বিন্দুতে ওই বস্তুটি একই দিকে আবারও গতিশীল হবে বা অবস্থান করবে। যেমন দেখো এই যে আমি এই যে এই একটা মনে করো এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করছো, যাত্রা শুরু করছিল কোন দিকে, ঠিক দেখো এই যে উপরের দিকে, তাই নাকি? বস্তুটা হয়তো বা বৃত্তীয় হয়ে ঘুরতেছে। তো এই বিন্দুতে যাত্রা শুরু করে সে নির্দিষ্ট একটা সময় পর ঠিক আবার এইদিকে এই একই বিন্দুকে ঠিক একই দিক থেকে কি করতেছে, ব্যাপার সেট করতেছে, তাই নাকি? তো এই যে আমি যে বৃত্তীয় গতিটা লিখলাম, বৃত্তীয় গতি কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, পর্যাবৃত্ত বৃত্তীয় গতিকে বা ঘূর্ণন গতিকে পর্যাবৃত্ত গতি বলা যায়। তো এই সকল ঘূর্ণন গতিকে পর্যাবৃত্ত গতি বলা যাবে না। কারণ কি, দেখো আমি বলছিলাম ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি কি হয়, বৃত্তে কি থাকে, নির্দিষ্ট একটা ব্যাসার্ধ থাকে, কিন্তু পর্যাবৃত্ত গতিতে নির্দিষ্ট ব্যাসার্ধ নাও থাকতে পারে। যেমন দেখো এই যে এটা কি একাঙ্ক প্রবৃত্ত, মনে করো আমি যে গোল বস্তুটা আছে সেই গোল বস্তুটাকে আমি একটু চাপ দেই, তাহলে উপবৃত্ত হবে। তো উপবৃত্ত দেখো কেন্দ্র যদি তুমি এটা বিবেচনা করো, তো কেন্দ্র থেকে কারো দিকে কি হচ্ছে, আমার ব্যাসার্ধ সমান, এই ব্যাসার্ধটা বড় তার চেয়ে ছোট। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় মেনটেন করে কি করে পর্যাবৃত্ত এ থেকে যাত্রা শুরু করছে, নির্দিষ্ট সময় পর দুই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে আমার পর্যাবৃত্ত গতি। তো এই ধরনের গতিটা কই দেখা যায়, যে পৃথিবী সূর্যের চারপাশে এই পর্যাবৃত্ত উপবৃত্তাটা ঘুরতে ঘোরে। তো সেই কয়েক প্রকার হচ্ছে গতি, আর তাতে স্পন্দন গতি, যে স্পন্দন গতি কি, ঠিক এই পর্যাবৃত্ত গতিটি বিশেষ এক প্রকার গতি। সেটা কি হয়, যে সে মনে করো সবল এখান থেকে যাত্রা শুরু করলো এই দিকে, ঠিক আছে, এই দিকে যাত্রা শুরু করলো। তো এই দিকে যাত্রা করে ঠিক অর্ধেক পথ আসবে এবং বাকি অর্ধেক পথ কি করবে, সে একই যাত্রাপথে বিপরীত দিকে সে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি বিশেষ এক প্রকার গতি আছে, সেটা হচ্ছে সরল স্পন্দন সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা কি, যে এই যে স্পন্দন গতিটা করবে, স্পন্দন গতি ফোটা কি, যে এলে যাবে আসবে যাবে আসবে, তাই নাকি? তো এটা হচ্ছে এক প্রকার বিশেষ স্পন্দন গতি, কিন্তু এই স্পন্দন গতিটা হবে ঠিক এই সরল গতি। এরকম কখন হয়, যেমন মনে করো সাপোজ একটা এই যে পেন্ডুলাম থাকলো, তো পেন্ডুলামের গতিটা এই যেটা সরল এরকম সরল রেখা বরাবর হবে, সেটা কখন, যখন এই যে পেন্ডুলাম এই যে লম্ব হবে, লম্বের সাথে কোণটা কত হবে, খুবই সামান্য ক্ষুদ্র, এই থিটার মানটা মনে করে যে
5 ডিগ্রি কি হবে কম হবে, মনে করো 3 থেকে 5 ডিগ্রি এরই মধ্যে কীভাবে থাকবে। তো তখন আমরা এই যে স্পন্দন গতিটা দেখবো সেটা কি হবে, সরল স্পন্দন গতি। তো এই কয়েক প্রকারের গতি আমি আমাদের বইয়ে আলোচনা করা আছে। তো তোমরা এগুলো সংজ্ঞাগুলো একটু ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, তাহলে এই কয়েক প্রকার গতি পড়লে আমার হচ্ছে একটা জিনিসই বসে হচ্ছে